ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি ক্লাস 10-এর ইতিহাস চ্যাপ্টারের একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিহাসের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে ক্লাস 10-এ বেশ কিছু ভিডিও দিয়েছি, তবে আমি ক্লাস 10-এর ইতিহাসের সমস্ত বিষয় প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি ভিডিও তৈরি করব। তোমরা দেখবে ভিডিও। 10-এর ইতিহাস, তোমরা একথা জানো যে স্বদেশ পরিচয় অর্থাৎ স্বদেশের পরিচয় এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশের ইতিহাস। ইতিহাস হচ্ছে সমাজবিজ্ঞানের একটি শাখা। সমাজবিজ্ঞানের অনেক শাখা আছে। সমাজবিজ্ঞানের শাখা অর্থবিদ্যা, সমাজবিজ্ঞানের শাখা দর্শন, সমাজবিজ্ঞানের শাখা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানের শাখা সমাজবিদ্যা বা সোশিওলজি, সমাজবিজ্ঞানের শাখা ইতিহাস। তাহলে এই ইতিহাসটাকে একটা আলাদা বিষয় হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার আমরা এই চ্যাপ্টারে প্রথম আলোচনা করব যে ইতিহাস কাকে বলে বা ইতিহাসের একটা ধারণা আমরা লাভ করব। ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণভাবে জানি ইতিহাস এই বিষয়ের মাধ্যমে কতগুলি সাল তারিখের কথা জানতে পারি। এই বিষয়ের মাধ্যমে কতগুলি রাজার নাম জানতে পারি। এই বিষয়ের মাধ্যমে আমরা কতগুলি রাজাই যুদ্ধের কথা জানতে পারি। আমরা জানতে পারি কোন রাজা পরাজিত হলো, কোন রাজা জয়লাভ করলো। বিভিন্ন রাজার রাজ্যের বিস্তার, সাম্রাজ্যবাদী নীতি, শান্তির নীতি, প্রতিযোগিতার নীতি, সহযোগিতার নীতি, এক কথায় অতীতের রাজত্বকাল, রাজ্য সম্পর্কিত বিষয়গুলি আমরা ইতিহাস পড়ে জানতে পারি। এই যে জানাগুলো ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি, এর থেকেও আমরা গভীরভাবে যদি ভাবি, ইতিহাস শুধু রাজায় যুদ্ধ নয়, কতগুলি সাল তারিখ নয়, আর যুদ্ধে পরাজিত পক্ষ, বিজেতা পক্ষ, বিজিত পক্ষ নয়। ইতিহাসের মধ্য দিয়ে মানব সভ্যতা কিভাবে বিকশিত হয়েছে, মানব সমাজ কিভাবে পরিবর্তিত হয়েছে, ইতিহাসের মধ্য দিয়েই মানব সমাজের প্রথম স্তর সম্পর্কে আমরা জানতে পারি। মানুষ প্রকৃতির রাজ্যে কিভাবে লড়াই করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। ইতিহাস থেকেই আমরা জানতে পারি মানুষ কিভাবে বুদ্ধি ও শ্রমের সাহায্যে পশুর আক্রমণের হাত থেকে নিজেদের বাঁচিয়েছে। ইতিহাস থেকেই আমরা জানতে পারি কিভাবে মানুষ তার জীবনের নিরাপত্তা রক্ষার জন্যে, বেঁচে থাকার জন্যে হাতিয়ার হিসাবে ডাল ব্যবহার করেছে, গাছের ডাল, পাথর ব্যবহার করেছে, ধীরে ধীরে অস্ত্র তৈরি করতে শিখেছে। ইতিহাস থেকেই আমরা জানতে পারি মানুষের যাযাবর জীবন ত্যাগ করে কিভাবে মানুষ স্থায়ীভাবে বসবাস করেছে। ইতিহাস থেকেই আমরা জানতে পারি কিভাবে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে কিভাবে উৎপাদকে পরিণত হয়েছে, কিভাবে মানুষ উৎপাদন করতে শিখেছে, মানুষ কিভাবে উৎপাদনের হাতিয়ারগুলিকে ব্যবহার করেছে। অর্থাৎ বিভিন্ন পাথরের যুগের পরিবর্তন, উৎপাদন ব্যবস্থার পরিবর্তন, সমাজ বিকাশের বিভিন্ন স্তর, আদিম সাম্যবাদী সমাজ, তার গর্ভেই দাস সমাজ, দাস সমাজের গর্ভেই সামন্ততান্ত্রিক সমাজ, সামন্ততান্ত্রিক সমাজের গর্ভেই পুঁজিবাদী সমাজের সৃষ্টি হয়েছে। এই যে এতগুলো বিষয়, এতটা উন্নতি হয়েছে উৎপাদন ব্যবস্থার, মানুষের জীবনযাত্রার প্রণালীর পরিবর্তন হয়েছে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের পরিবর্তন হয়েছে,
উৎপাদন পদ্ধতির পরিবর্তন হয়েছে, উৎপাদন শক্তির বিকাশ কিভাবে হয়েছে, উৎপাদন সম্পর্কের পরিবর্তন কিভাবে হয়েছে, সব কিছু কিন্তু আমরা ইতিহাস থেকে জানতে পারি। তাই ইতিহাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাসের ধারণা লাভ করতে পারলে এতক্ষণ আমি যে বিষয়গুলো সম্পর্কে বললাম সেই বিষয়গুলি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। তাই ইতিহাস শুধু রাজায় রাজায় যুদ্ধ নয়, সংক্ষেপে আমরা কথা মনে রাখব, ইতিহাস হচ্ছে সভ্যতার অগ্রগতির ইতিহাস। মানব সভ্যতা কিভাবে বিকশিত হয়েছে তার ইতিহাস, তার প্রমাণ। ইতিহাস তথ্য প্রদান করে, ইতিহাস মানুষকে যুক্তিবাদী করে, মানুষের মধ্যে সুস্থ মূল্যবোধ তৈরি করে, ইতিহাস রাজনৈতিক মূল্যবোধ তৈরি করে, ইতিহাস সামাজিকীকরণে সাহায্য করে। এবং এই ইতিহাস শুধু অতীতের কথা নয়, এই ইতিহাস অতীতের কথার পাশাপাশি বর্তমানের কথা এবং ভবিষ্যতে কিভাবে সমাজ গঠিত হবে, কিভাবে রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে, কিভাবে মানব সভ্যতার বিকাশ হবে, কিভাবে মানুষের অস্তিত্বকে বজায় রাখবে, কিভাবে পরিবেশকে সংরক্ষিত করতে হবে। আজকে পরিবেশ দূষণ মানব সমাজের সভ্যতাকে সংকটের সম্মুখীন করে তুলেছে। পরিবেশ নিয়ে আজকে পৃথিবীর বহু মানুষ ভাবছেন, প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে আগামী দিনে। তাই আগামী দিনের ইতিহাস কিভাবে গড়ে উঠবে সে বিষয়েও আমরা ইতিহাস বিষয়ের মধ্য দিয়ে জানতে পারবো। আমরা আজকে এই যে ক্লাস 10-এ বা 10ম শ্রেণীতে আধুনিক ইতিহাসের বৈচিত্র্য, ইতিহাসের মধ্যে বৈচিত্র্য আছে, বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন ধরন রয়েছে। ইতিহাসের মধ্যে নতুন সামাজিক ইতিহাস তৈরি হয়েছে, নতুন সামাজিক ইতিহাস। পরিবেশ বিদ্যা একটা সামাজিক বিষয়। পরিবেশকে রক্ষা করবার জন্য সামাজিকভাবে আন্দোলন সংগঠিত হচ্ছে, বৃক্ষরোপণের পরিকল্পনা, গাছ কাটার বিরুদ্ধে দেশে দেশে এবং বিশ্ব জনমত গড়ে তোলবার চেষ্টা করা হচ্ছে। সুতরাং নতুন সামাজিক ইতিহাস। সুতরাং এই ইতিহাস আমরা শুধু অতীতের কথা, অতীতের সাম্রাজ্য বিস্তার, অতীতের রাজত্বকাল সম্পর্কে জানবো না, সেই সঙ্গে সঙ্গে আমরা আজকের ইতিহাসে, আধুনিক যুগে ইতিহাসের সাবজেক্ট ম্যাটার যেমন জানবো, তেমনিভাবে নতুন নতুন সামাজিক দিক, পরিবেশ ইত্যাদি বিষয়কে ইতিহাসে গুরুত্ব দেব। আমরা প্রথমেই খেলার ইতিহাস নিয়ে আলোচনা করব। দেখো, ইতিহাস শুধু এই যে খেলার ইতিহাস, এটা একটা বৈচিত্র্য। আমরা ইতিহাস মানি রাজায় রাজায় যুদ্ধ, রাজত্বকাল, বিভিন্ন সময়ে কোন রাজা আক্রমণ করেছে, সাম্রাজ্য বিস্তার, সাম্রাজ্য, রাষ্ট্র ইত্যাদি, রাষ্ট্রের ইতিহাস, এই সমস্ত আমরা জানি। কিন্তু ইতিহাসের মধ্যে বৈচিত্র্য এসছে, তার বড় প্রমাণ হচ্ছে খেলার ইতিহাস। খেলার ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। খেলা জীবনে মানুষের একটা অঙ্গ। খেলা মধ্য দিয়ে মানুষের শারীরিক গঠন হয়, তার পাশাপাশি বৌদ্ধিক বিকাশে সহযোগিতা করে খেলা। সুতরাং খেলার ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। গ্রীসে যে অলিম্পিয়া নগরীতে 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক গেমস হয়েছিল, তার ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। তাকে অনুকরণ করা হচ্ছে বর্তমানকালেও। বর্তমানে খেলার জগতে ফুটবল একটা জনপ্রিয় খেলা, ক্রিকেট জনপ্রিয় খেলা, হকি, সাঁতার, কুস্তি, টেবিল টেনিস এবং আরও অনেক বহু জনপ্রিয় খেলা আছে। তাদের ইতিহাসের বিষয়ের মধ্যে ইতিহাস পড়ে আমরা জানব এবং শিখব। প্রাচীন বাংলার খেলাধুলা ছিল প্রাচীনকালে। আমরা ইতিহাসকে 3টি যুগে ভাগ করি সময়ের দিক থেকে। প্রাচীন যুগের ইতিহাস
মধ্যযুগের ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস, ভারতবর্ষের ক্ষেত্রে প্রাচীন যুগের ইতিহাস, প্রাক ঐতিহাসিক যুগ থেকে শুরু হয়েছে ঐতিহাসিক যুগ, এবং তার পরবর্তীকালে তোমার 1206 পর্যন্ত, এই সময়ের আগে পর্যন্ত যে ইতিহাস, এটা ভারতবর্ষের প্রাচীন যুগের ইতিহাস নামে পরিচিত। 1206 থেকে 1757, 1206 থেকে 1757, এইটাকে আমরা মধ্যযুগের ইতিহাস বলবো। এবং তারপরে ভারতের ইতিহাসে আধুনিক যুগের ইতিহাস শুরু হয়েছে, এবং আধুনিক যুগের ইতিহাস আজকে দিন পর্যন্ত প্রসারিত। তো বর্তমানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, সাঁতার, কুস্তি, এগুলো মানে ব্যাপকভাবে জনপ্রিয়। টেবিল টেনিস খেলা জনপ্রিয় খেলা। এখানে প্রাচীন বাংলাতে যে খেলার কথা বলা হয়েছে, রাজা মহারাজারা প্রাচীনকালে আমোদ প্রমোদ করত, তারা আনন্দ উপভোগ করত, হরিণ শিকার করতে যেত, বনে শিকারের জন্য যেত। আজকের দিনে এটা নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তার কারণ প্রাকৃতিক ভারসাম্য, পরিবেশকে রক্ষা করবার জন্যে আমরা ইতিহাসের সঙ্গে পরিবেশের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেব। ইতিহাসের বিষয়ের অনেক পরিবর্তন ঘটেছে, তাই প্রাচীন ভারত বাংলার রাজারা, মহারাজারা, জমিদাররা আমোদ প্রমোদ করত হরিণ শিকারের মধ্য দিয়ে। আর প্রাচীন বাংলার খেলাধুলার মধ্যে নিচুতলার মানুষ যারা যারা পুলিন্দ, চণ্ডাল, ব্যাদ, এরা অরণ্যে থাকতো, এরা বনে জঙ্গলে বসবাস করত। এদের প্রধান জীবিকা ছিল শিকার করা। সেই আদিম যুগে মানুষ যেমন পশু শিকার করে নিয়ে আসতো, এবং সেটাই তাদের খাবার হিসাবে প্রধান জীবিকা ছিল। তাই প্রাচীন ভারতবর্ষের বাংলার ইতিহাসে আমরা লক্ষ্য করব যে যারা যারা পুলিন্দ, চণ্ডাল, ব্যাদ, নিচু এবং নিচুতলার মানুষ, যারা বনে জঙ্গলে বসবাস করত, তাদের প্রধান জীবিকা ছিল পশু শিকার করে নিয়ে এসে সেগুলিকে তারা খেত। অনেক সময় তারা পশুকে ধরে পালনও করত। কুস্তি, মল্লযুদ্ধ, এগুলি ছিল আনন্দদায়ক খেলা। পবনদূত কাব্যে মেয়েদের জলে খেলা কথা জানা যায়। মেয়েরা পবনদূত কাব্যে উল্লেখ আছে যে উদ্যান তৈরি করত, অর্থাৎ বাগান তৈরি করত। পাশা খেলা প্রাচীন বাংলাতে ছিল, দাবা খেলা ছিল, হাডুডু খেলা ছিল, ডাঙ্গলি খেলা ছিল, গরু মোষের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়া একটা খেলা ছিল, দড়ি টানাটানি খেলা ছিল, নৌকার বাইচ খেলা ছিল, কানামাছি, ভো ভো, লাঠি খেলা, এই সমস্ত খেলা ছিল। মল্লযুদ্ধে দুজন বাঙালি, হিন্দু বাঙালি মল্লযুদ্ধ হতো। 1867 সালে হিন্দু মেলা একটা উৎসব হতো। সেই উৎসবে নিয়মিত লাঠি খেলা হতো, নিয়মিত মল্লযুদ্ধ হতো। মল্লযুদ্ধ মানে সরাসরি মানে মানে কুস্তির মতোই আর কি, হাতে যে মারামারি, সেটা হলো মল্লযুদ্ধ। লাঠি খেলা, ব্যায়াম, এগুলো তোমার হিন্দু মেলা উৎসবে পালিত হতো এবং এগুলি চর্চা করা হতো। আর বাংলার দুজন যুদ্ধে এক্সপার্ট, তারা হলেন যতীন্দ্র প্রসাদ, ডাকনাম গুহ, আর ফণীন্দ্রনাথ কৃষ্ণ গুহ। এই দুজন মল্লযুদ্ধ ছিলেন। বাঙালি মল্লযুদ্ধ খেলাধুলা নিয়ে বইপত্র প্রকাশিত হয়েছে। আজকে আমি প্রথম ভিডিওতে আমি খেলাধুলার ইতিহাস নিয়েই আলোচনা করলাম। এগুলো তোমরা, যে ভিডিওটা আমি তৈরি করলাম, এটা তোমরা দেখবে সবই জানা কথা, এখানে নতুন কিছু কথা নেই। ফুটবল, ক্রিকেট, হকি, সাঁতার, কুস্তি, টেবিল টেনিস, এই যে খেলাগুলো, এগুলো তোমরা ভালো মতোই জানো। হ্যাঁ, আমোদ প্রমোদের জন্য আগেকার রাজা মহারাজা জমিদার তারা হরিণ শিকার করতে যেত, এই কথাগুলো তোমাদের শোনা আছে। নিচুতলার মানুষ যারা
আদিবাসী সম্প্রদায়ের মানুষ বনে জঙ্গলে বসবাস করতেন, তাদের প্রধান জীবিকা শিকার ছিল, এটাও তোমাদের জানা কথা এবং শোনা কথা। আর কুস্তি করা, মল্লযুদ্ধ করা, এগুলি খুব আনন্দদায়ক ছিল। আর গরু মোষে লড়াই লাগিয়ে দেওয়া, সাড়ে সাড়ে মানে লড়াই, ডাঙ্গলি খেলা, ডাঙ্গলি এক ধরনের কাঠি নিয়ে খেলা, হাডুডু কাবাডির মতোই হাডুডু খেলা ছিল। কাবাডি একটা বড় জায়গায় হয়, হাডুডু খেলা হয় একটু ছোট জায়গায়। সুতরাং নৌকার বাইচ, এটাও তোমাদের জানা। দড়ি টানাটানি আগে স্কুলগুলোতেও ছিল, মোটা দড়ি দুই দিকে সমান সমান ভাগ করে নিয়ে টানাটানি করে, হ্যাঁ, যারা টেনে আনতে পারবে তারা জয়লাভ করবে, যারা মানে টেনে আটকে রাখতে পারবে না তারা পরাজিত হবে। এই যে দড়ি টানাটানি, এগুলি তোমরা জানো। যাই হোক, আমি ভিডিও বড় করছি না, যে প্রথম ভিডিও এবার নতুন করে আবার শুরু করলাম, তোমরা ভিডিও দেখবে। তাহলে আমাদের স্বদেশ পরিচয়ের ইতিহাস। আর একটা কথা বলি, যে প্রথম চ্যাপ্টারটা পড়তে হয়তো ভালো লাগবে না, কিন্তু পরবর্তী চ্যাপ্টার যে 7টা চ্যাপ্টার আছে তোমাদের 10-এর, সেটা খুব ভালো লাগবে। প্রথমটা একটু কেমন লাগবে, তবে আমি বলবো ভালো না লাগলেও প্রথমটাই সব থেকে বেশি ভালো লাগবে। এবং এগুলো খুব সোজা, এটা আমাদের জীবনের সঙ্গে খুবই জড়িয়ে আছে। আমরা যেগুলো চোখে দেখতে পাচ্ছি, আমাদের চারিপাশে পরিবেশের সঙ্গে আমাদের এই বিষয়গুলি দেখো মিলেমিশে একাকার হয়ে আছে। তাই এগুলি আমাদের আলাদা করে মানে রাখার দরকার নাই। আমার ভিডিও শুনবে আর টেক্সট বই পড়বে। তোমাদের বারবার বলছি যে সহায়িকা ফলো না করে টেক্সট বই পড়বে। দেখবে সমস্ত টেক্সট বই আমি তোমাদের জানিয়ে দেবো, যে কয়েক সালের কোশ্চেন দেখবে যে সমস্ত টেক্সট বই ফলো করে কোশ্চেন হয়, কিন্তু তোমরা সহায়িকা পড়তে গিয়ে এটা বিভ্রান্ত হয়ে যাও। হ্যাঁ, এবং প্রায় মানুষই কিন্তু সহায়িকা ফলো করার পরামর্শ দেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলবো সহায়িকা ফলো না করে টেক্সট বই ফলো করো, আর টেক্সট বই থেকেই তোমার সব কোশ্চেন হয়। 2022, 2023, 2024 সালের কোশ্চেন দেখবা সব টেক্সট বই থেকে প্রশ্ন হয়েছে। প্রত্যেকটা মানে কি বলবো, যেহেতু তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্নের ধাঁচ আমি বলে দেবো, তোমরাও জানো। প্রশ্নটা দেখবে আগের বছরের, এইটা তোমরা দেখবে। আর বাকি কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে, সেগুলো এমন হেল্পফুল হয় না। সেজন্য ইতিহাস বিষয়ে এখনকার দিনে এটা বলা হয় যে আউট অফ সিলেবাসে থেকে কোশ্চেন হচ্ছে, কিন্তু তা না, সিলেবাসের মধ্যে থেকে হয়। তার কারণ শর্ট কোশ্চেন টেক্সট বই লাইন বাই লাইন পড়তে হবে, তাহলে কিন্তু তোমার সবটা মনে পড়বে। এমসিকিউ 20টা একেবারে বই থেকে হয়, আমি এটা জানি, আমি একদম শিওর। হ্যাঁ, সুতরাং এইভাবে পড়াশোনা করো, তাহলেই তোমাদের কাজে লাগবে। এই বলে আজকের এই শর্ট ভিডিও আমি সমাপ্ত করলাম।